সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি মাহে রমজানে আপনারা সবাই ভালো আছেন। দর্শক, চলছে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতামূলক মাস মার্চ ২০২৫। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত ক্যান্সার জয় পাওয়ার্ড বাই জেলোপ্লাট অ্যাকোয়া। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি ডক্টর সানিয়া ঈশা। আপনারা আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন করতে পারবেন। দর্শক, রমজান মাস চলছে। আমরা জানি খাদ্যাভ্যাস আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোলন ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু খাদ্যাভ্যাসের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে আমরা আলোচনা করব কোলন ক্যান্সারের সমস্ত বিষয়গুলি নিয়ে। বিষয়টি আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ চিকিৎসক, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী। তিনি সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজি বিভাগ, ল্যাবেট ক্যান্সার হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ওয়ালাইকুম। স্যার, আপনি কেমন আছেন? জি, ভালো আছি, থ্যাংক ইউ। স্যার, আপনার কাছে আমরা প্রশ্ন পর্ব শুরু করছি। প্রথমে জানতে চাচ্ছি কোলন ক্যান্সার আসলে কি এবং মানব শরীরের কোন অংশে এটি হতে দেখা যায়? জি, আপনাদের এটিএন বাংলার মাধ্যমে দর্শক শ্রোতা যারা আছেন এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে স্বাগতম। কোলন ক্যান্সার অন্যান্য ক্যান্সারের ন্যায় কোলন ক্যান্সারের সংজ্ঞায়িত যেভাবে করা যায়, আমরা জানি যে ক্যান্সার শরীরের কোষের ভিতরে যদি অস্বাভাবিক পরিবর্তন হয় এবং অনিয়ন্ত্রিতভাবে সেটা বেড়েই চলে, তাহলে সেটাকে ক্যান্সার বলা হয়। কোলনের ক্ষেত্রেও তাই, তবে অবস্থানগত কারণে সেটাকে কোলন ক্যান্সার বলা হচ্ছে। আমরা জানি শরীরের যে পেটের ভিতরে যে অন্ত্র আছে, অন্ত্রের যে নিম্নাংশ, যেটা স্ফীত অংশ, বাংলায় বলা হয় বৃহদন্ত বা বৃহৎ অন্ত্র, সেটার ইংরেজিটা হলো কোলন, যেটাকে মলাশয় হিসেবে বলা যায়। ক্ষুদ্র অন্ত্রের যে খাবারগুলি হজম হওয়ার পরে সেটা পরবর্তী যে অংশে জমা হয়, অর্থাৎ কোলনে জমা হয়, সেটা এবং তার শেষাংশ যেটা রেকটাম, বায়ুপথের উপর অংশ, এই দুই মিলে কোলোরেক্টাল ক্যান্সার, যেটা অন্যান্য ক্যান্সারের ন্যায় যখন এখানকার কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলে এবং শরীরে বিস্তার লাভ করে, তখন সেটা কোলোরেক্টাল ক্যান্সার হিসাবে অভিহিত করা হয়। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। একজন সাধারণ মানুষ কোলন ক্যান্সারের ক্ষেত্রে কি কি উপসর্গ দেখা গেলে বুঝতে পারবে বা কি কি লক্ষণ দেখা গেলে তার ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত? জি, সাধারণ লক্ষণ যেগুলি আছে, পেটে অস্বাভাবিকতা, পেটের রোগ যেহেতু এটা পেটের অস্বাভাবিকতা, পেটে অস্বস্তি, পেটে কামড়ানো, ব্যথা, আর হজমে অস্বাভাবিকতা, এবং এক পর্যায়ে গিয়ে যে তার যে অন্ত্রের অস্বাভাবিকতা, অর্থাৎ কখনো ডায়রিয়া, কখনো কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য, এই ধরনের অস্বাভাবিকতা, এবং কোনো পর্যায়ে গিয়ে রক্তপাত হওয়া, টয়লেটের সাথে রক্তপাত হওয়া, এই সমস্ত বিষয়গুলি একটা কমন সিমটম হিসাবে। তবে লোকেশন কোথায় এবং কোন পর্যায়ে তার উপরে সিমটমের ভিতরে অনেক ভেরি করে। এক পর্যায়ে দেখা যায় যে যখন খুব বড় আকার ধারণ করে, সেটা অবস্ট্রাকশন তৈরি করে, অর্থাৎ টয়লেটের নির্গমন পথ বন্ধ হয় এবং সেটা পেট ফুলে যায়, এবং কোনো পর্যায়ে যদি সেটা শরীর অন্যত্র চলে যায়, যেমন লাংসে চলে গেল, সেখানে গিয়ে লাংসের সিমটমগুলি তৈরি করলো, এরকম আর কি। আলটিমেটলি পর্যায়ের উপরে সিমটম ভেরি করে। তবে প্রাথমিক পর্যায়ে যেগুলি, যেটা বললাম যে সেটা পেটের অস্বস্তি এবং পেটের বাওয়েল হ্যাবিটের চেঞ্জ এবং পেইন অ্যাজ ওয়েল অ্যাজ ব্লিডিং কোন এক পর্যায়ে। জি জি স্যার, ধন্যবাদ। এবার আপনার কাছে জানতে চাচ্ছি কোলন ক্যান্সারের ক্ষেত্রে দায়ী কারণগুলি কি হতে পারে এবং খাদ্যাভ্যাস কি কোলন ক্যান্সারে কতটুকু ভূমিকা রাখে?
মূল কারণ তো জেনেটিক পর্যায়ে যে পরিবর্তন, সেটা কোষের ভিতরে যে জিন কোষের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে, কোষের বৃদ্ধি এবং যেটা পরিমিত বৃদ্ধি সেটা নিয়ন্ত্রণ যখন অস্বাভাবিক হয়ে যায় তখন সেটা ক্যান্সারের দিকে টার্ন করে। তবে কতগুলি ঝুঁকিপূর্ণ বিষয় আছে যেটা এই ধরনের জেনেটিক পরিবর্তনে সহায়তা করে। তার ভিতরে একটা আছে যেটা হলো বংশগত যেই পরিবর্তনটা আছে। অনেকের বিশেষ জিন আছে, আমরা বিশেষ সিনড্রোম বলি, লিন সিনড্রোম, সেখানে জিনগতভাবেই এই পরিবর্তনটা আসে। কারো কারো ক্ষেত্রে ফ্যামিলিয়াল পলিপ, যেটা মাল্টিপল পলিপোসিস কোলাইও বলা হয়, সেইগুলি পারিবারিক যাদের ইতিহাস আছে দেখা যায় যে পরবর্তী জেনারেশনে বা যারা রিলেটিভস আছে তাদের ভিতরে সেই পরিবর্তনগুলি কোলন ক্যান্সার সৃষ্টি করে। আর যেটা পরিবেশগত এবং খাদ্যাভ্যাসগত যে বিষয়গুলি আছে সেটার কিছু ঝুঁকিপূর্ণ বিষয় যেমন আছে যে স্থূলতা, শরীরের অতিরিক্ত মেদ এবং শরীরের অলস জীবনযাপন, তারপর খাদ্যাভ্যাসের যে বিষয়টা বলছেন, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার সেবন এবং যেগুলি প্রসেসড মিট আছে, এটা প্রসেসড মিট বিদেশে বেশি সেটা হয় টিনজাত মিট, তবে আমাদের দেশের জন্য সাধারণভাবে বুঝতে গেলে যেটা আমরা লাল মাংস বলে থাকি, সেটার পরিমাণ যদি খুব বেশি হয় অর্থাৎ ইমব্যালেন্স হয় যদি খাবারে, নর্মালি খাবারের ভিতরে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এটার একটা ব্যালেন্স থাকে, ফাইবারযুক্ত যে খাবার আছে শাক সবজি এবং ফ্রুট এগুলি একটা ব্যালেন্স রক্ষা করে খাওয়ার নিয়ম। কিন্তু কারো খাদ্য অভ্যাসে দেখা যায় যে যেগুলি শাক সবজি দানাদার খাবার যেগুলি আছে ফ্রুট আছে এইগুলি তাদের অভ্যাসের ভিতরে খুব কম, অথচ তারা খুব পরিমাণ চর্বিযুক্ত খাবার, খুব পরিমাণ মাংস, রেড মিট এইগুলিতে অভ্যস্ত। তাদের ক্ষেত্রে কোলনের যে স্বাভাবিক গতি প্রকৃতি সেটা ব্যাহত হয় এবং ওর ভিতরে যে সমস্ত টক্সিন তৈরি হয় সেগুলি কোলন ক্যান্সারের যে জেনেটিক পরিবর্তন সেগুলিতে সহায়তা করে। অর্থাৎ আমাদের খাদ্যাভ্যাসও এখানে একটা বিরাট ভূমিকা পালন করে। এছাড়া ধূমপান এবং অ্যালকোহল সেবন এটাও এখনকার গবেষণায় দেখা যায় যে কোলন ক্যান্সারে, কোলন এবং রেকটাল ক্যান্সার, আসলে কোলোরেক্টাল আমরা একত্রে বলি তো এইগুলির নেচার কাছাকাছি, বলার সময় তো কোলন চলে আসে, তবে কোলন এবং রেকটাম ক্যান্সারের ক্ষেত্রে এই বিষয়গুলি দায়ী হিসাবে কাজ করে। ধন্যবাদ স্যার। এবার আপনার কাছে জানতে চাচ্ছি, চলছে রমজান মাস। রমজান মাসে ইফতার এবং সেহরিতে কি, কি ধরনের খাবার পরিহার করলে আমরা কোলন ক্যান্সারের ঝুঁকি থেকে অনেকটাই দূরে থাকতে পারি? জি, না শুধু রমজান বলে কথা না, এটা তো স্বল্পকালীন খাবারের অভ্যাস পরিবর্তনের জন্য ব্যাপক চেঞ্জ আসবে এরকমটা না, এটা দীর্ঘমেয়াদী এবং লাইফ লং যেই আমাদের অভ্যাসগুলি, লাইফ স্টাইলে যেই ব্যাপারগুলি এইগুলির প্রভাব চিন্তা করতে হবে। আর রমজানে তো অবশ্যই এমনিই তো খাদ্যের একটা লিমিটেশন চলে আসে, তারপর রমজানেও আমরা ফলো করব যে রমজান আমরা হয়তো দিনের বেলা না খেয়ে রইলাম আর রাতের বেলা যেটা লাগামহীনভাবে খেলাম অথবা সেই আগের অভ্যাস অনুযায়ী খাবার সেবনে অভ্যস্ত হয়ে রইলাম, সেটা কাম্য না। তবে এই স্বল্পকালীন অভ্যাস সেটা বড় ফ্যাক্টর না, লাইফ লং যেটা করা হচ্ছে সেটা হলো ফ্যাক্টর। জি স্যার, ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা এবার বয়স নিয়ে জানতে চাচ্ছি যে কোলন ক্যান্সারের ক্ষেত্রে মেইনলি ঝুঁকিপূর্ণ বয়স কোনটি? ঝুঁকিপূর্ণ বয়স সেটা ওয়ার্ল্ড তো গবেষণা আছে, 50 বছরের ঊর্ধ্বেই হলো ঝুঁকিপূর্ণ বয়স। তবে যাদের ঝুঁকির মুক্ত যে ব্যাপারগুলি আছে এবং যেগুলি জেনেটিক এবং ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে 45 ঊর্ধ্ব হলেই সেটা ঝুঁকিপূর্ণ বয়স মনে করতে হবে এবং সেটা ক্যান্সারের স্ক্রিনিং বলতে যা বোঝায় কোলন ক্যান্সারের সেই স্ক্রিনিং পদ্ধতিতে যাওয়াটা সেফ হবে।
স্যার, ইদানিং দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েদের মধ্যেও কোলন ক্যান্সারের ঝুঁকি কিছুটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে এগুলোর জন্য দায়ী কারণ আপনার কি মনে হয় এবং তাদের জন্য কি পরামর্শ রয়েছে? জি, ইয়াং বয়সে হওয়ার একটা তো বললাম যে হেরিডিটারি যাদের আছে, যাদের পারিবারিক ইতিহাস আছে এবং যাদের সিনড্রোম আছে, এদের ক্ষেত্রে অল্প বয়সে হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু কথাটা আপনি জিজ্ঞেস করেছেন যে ইদানিং, হ্যাঁ, এটা ওয়ার্ল্ড ওয়াইডে এই ব্যাপারটা প্রযোজ্য। শুধু বাংলাদেশে হচ্ছে এরকমটা না। ওয়ার্ল্ড ওয়াইডেই যে একটা খাবারের ভিতরে যে একটা ফ্যাশন বলেন, অভ্যাস জি বলেন, স্যার, লাইফস্টাইল, ফুড হ্যাবিট। লাইফ, হ্যাঁ, ফুড হ্যাবিট বলেন, যে ফাস্ট ফুডে অভ্যস্ত হয়ে যাচ্ছে লোকজন। এন্ড ফাস্ট ফুডের ভিতরে দেখা যায় যে ফ্যাট এবং মিট এটা একটা বড় উপাদান হিসাবে চলে আসছে। আর তাছাড়া যেইগুলি টক্সিন যে সমস্ত খাবারের ভিতরে আছে, প্রসেসড ফুড যেগুলি আছে এবং যেগুলি ফিউমিগেটেড, যেগুলিকে খুব ফ্রাইড করা হচ্ছে অথবা ধূম্র দিয়ে যেগুলিকে প্রসেস করা হচ্ছে, এইগুলি ফাস্ট ফুডের ক্ষেত্রে বেশি দেখা যায়। যার কারণে ইয়াং জেনারেশন তো সেদিকেই ঝুঁকছে। সেটা একটা কারণ হওয়ার সম্ভাবনা আছে। জি স্যার, তারা তাহলে তাদের এই ফুড হ্যাবিট পরিবর্তন করলে এবং লাইফস্টাইলে কিছু মডিফিকেশন আনলে আশা করি যে ঝুঁকি থেকে অনেকটাই দূরে থাকতে সক্ষম হবে। জি, অবশ্যই। যে আমরা এখন যে কোলন ক্যান্সার মাস চলছে, কোলোরেক্টাল ক্যান্সার মাস, এখানে তো আমরা এই সমস্ত বিষয়গুলি মানুষকে শোনাতে চাই এবং জি স্যার। সব জেনারেশনকে শোনাতে চাই, যাতে তাদের ভিতরে সচেতনতা আসে। এবং একবার হয়ে গেলে এই বিপদটা অনেক বড়। এই সাফারিংটা থেকে নিষ্কৃতি পাওয়াটা একটা খুবই জটিল একটা ব্যাপার। বিশেষ করে যেই বয়সে একটা ক্যান্সার হওয়ার কথা, তার চেয়ে আর্লি বয়সে, তার চেয়ে ইয়াং বয়সে হলে পরে সেটা দেখা যায় তীব্রতর হয়, সেটার আগ্রাসনটা বেশি হয়, কন্ট্রোল করা মুশকিল হয়। এই জন্য ইয়াং জেনারেশনের জন্য এটা বাড়তি সতর্কতা এবং আমরা চাই যে ইয়াং জেনারেশন রোগমুক্ত থাকুক। জি স্যার, ধন্যবাদ। আপনার কাছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করার জন্য কোলন ক্যান্সারের ক্ষেত্রে কি ধরনের টেস্ট করার প্রয়োজন হয়ে পড়ে? হ্যাঁ, যেটা স্ক্রিনিং এর অংশ, কোলোরেক্টাল ক্যান্সারের যেটা স্ক্রিনিং এর পার্ট, সেটা হলো লক্ষণ আসার আগেই। আর লক্ষণ যদি চলে আসে তখনও তো টেস্টের প্রশ্ন আসে। লক্ষণ আসার আগে যেটা ঝুঁকিপূর্ণ বয়স এবং যাদের ক্ষেত্রে বলছি যে পারিবারিক ইতিহাস আছে, জেনেটিক চেঞ্জের সম্ভাবনা আছে, তাদের ক্ষেত্রে সত্যিকারে ওয়ার্ল্ড ওয়াইড কোলোনোস্কোপির কথাই বলা হয়। কোলোনোস্কোপি বছরে একবার বা দুবার কোলোনোস্কোপি করার কথা বলা হয়। আর সিমটম চলে আসলে তো তখন যেগুলি রোগ নির্ণয়ের জন্য টেস্ট এবং রোগের পর্যায় নির্ধারণের জন্য টেস্ট এবং যেগুলি মলিকুলার টেস্ট আছে, এখনকার দিনে উন্নত চিকিৎসার জন্য যে সমস্ত মলিকুলার টেস্ট আছে, সেইগুলি সবকিছুই প্রযোজ্য হয়। তবে খুব ধারাবাহিকভাবে বলতে গেলে আমরা ফার্স্টে যে ইমেজিংগুলি বলি, একদম সিম্পল যেটা একটা আলট্রাসোনোগ্রাফি করা, সেটা সন্দেহজনক হইলে একটা সিটি স্ক্যান করা এবং লাস্ট নেক্সট কোলোনোস্কোপি করা। কোলোনোস্কোপির মাধ্যমে সন্দেহজনক যদি অংশ পাওয়া যায়, সন্দেহজনক পরিবর্তন পাওয়া যায়, সেখান থেকে বায়োপসি করা। এইটা হলো আসলে প্রাথমিক পর্যায়ের টেস্ট। আর বাকি যেগুলি সেটা হলো ট্রিটমেন্টের ক্ষেত্রে রোগের পর্যায় নির্ধারণ এবং ক্যান্সারের আরো যে মলিকুলার নেচার আছে সেগুলি নির্ধারণ, সেগুলি পরবর্তী পর্যায়ে পড়ে। জি স্যার। তো পরীক্ষা-নিরীক্ষাগুলো করার পরে যখন আমরা ক্যান্সার নির্ণয় করতে পারছি, এরপরে চিকিৎসা পদ্ধতি কেমন হওয়া উচিত? বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসা করে কোলন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা আসলে কতটুকু? যে দ্বিতীয় প্রশ্নটা অবশ্যই উত্তর পরেই দিচ্ছি, কিন্তু ক্যান্সার ট্রিটমেন্টের আগে যে অংশটা আমি বলি, ইনভেস্টিগেশন, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। অন্যান্য রোগের মতো না যে একটা অন্যান্য রোগের ক্ষেত্রে যেটা দাঁড়ায় যে ডায়াগনোসিস ফলোড বাই ট্রিটমেন্ট, আর ক্যান্সার অ্যাজ ওয়েল অ্যাজ কোলন ক্যান্সারের ক্ষেত্রে যেটা হলো স্টেজিং ওয়ার্কআপ, দেখতে হবে রোগের পর্যায়টা কি এবং সেটা পর্যায় নির্ধারণের জন্য এগুলি ইন্টারন্যাশনাল রিকমেন্ডেশন আছে। সব ক্যান্সারের ক্ষেত্রে সব ধরনের টেস্ট এমনটা না।
কোলন ক্যান্সারের ক্ষেত্রে আমি কোলন এবং রেকটাম কিন্তু একসাথেই বলছি, কিন্তু হয়তো বোঝার সহজ কথার সুবিধার্থে কোলনকেই আমরা বারবার টেনে নিয়ে আসতেছি। আসলে উভয়ের ক্ষেত্রে কোলন এবং রেকটাম উভয়ের ক্ষেত্রে এই কথাগুলি প্রযোজ্য হবে। কোলন ক্যান্সারের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিকমেন্ডেশন হলো সিটি স্ক্যান অফ হোল অ্যাবডোমেন অ্যান্ড সিটি স্ক্যান চেস্ট। এটা হলো স্টেজিং ওয়ার্কআপের জন্য। কিন্তু সন্দেহজনক ক্ষেত্রে এখনকার দিনে যে উন্নত ইমেজিং সিস্টেম যেটা জানেন আপনারা, পেটি স্ক্যান, পজিট্রন ইমিশন টমোগ্রাফি, সংক্ষেপে পিইটি অথবা আমার বলার সময় পেটি স্ক্যান বলি, হোল বডি পেটি স্ক্যান ক্ষেত্র বিশেষে প্রযোজ্য। আর যেটা বলছি ট্রিটমেন্টের ক্ষেত্রে এখনকার দিনে ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা কনভেনশনাল যে ট্রিটমেন্ট আছে, প্রচলিত যে ট্রিটমেন্ট আছে, সেই প্রচলিত ট্রিটমেন্টের কনসেপ্টকে চেঞ্জ করে দেয়, সেটা হলো মলিকুলার টেস্ট। এই জিনিসটা সচেতনতা বেশ দরকার। আমি উদাহরণস্বরূপ বলি, একটা T3 টিউমার, অর্থাৎ যেটা কোলনের ঝিল্লি মাসেল ভেদ করে যেটা আউটার বহিরাবরণ পর্যন্ত পৌঁছে গেছে, T3 লেশন, অথচ নোডে যায় নাই। এইটার আগেরকার দিনে আমরা একদম স্ট্রেট ওয়ে কেমোথেরাপিতে চলে যেতাম, অপারেশন পরবর্তী কেমোথেরাপি। কিন্তু এখন আমরা কিন্তু মলিকুলার স্টাডি করি। ফর এক্সাম্পল বলি, MSI MMR টেস্ট আমরা করি, এর সাথে আনুষঙ্গিক টেস্ট আছে, হার্ট টেস্ট আছে, KRAS NRAS BRAF টেস্ট আছে। কিন্তু প্রথম যে অংশটা বলছি MSI MMR টেস্ট, এটাতে যদি দেখা যায় যে এটা, আমি সংক্ষেপে বলতেছি, আসলে এগুলি টেকনিক্যাল কথা, তো কিছুটা অ্যাওয়ারনেস হবে মানুষের। সেই কারণে বলছি যে কারো ক্ষেত্রে দেখালো T3 কোলন ক্যান্সার, এটা স্টেজ 3 না, কিন্তু এটা হলো স্টেজ 2 এর ভিতরে, কিন্তু T3 টিউমারের স্টেজটা শুধু টি স্টেজটা, নোড স্টেজ বলছি না, টি স্টেজটা T3, অথচ সেটা DMMR অথবা MSIS, তার জন্য কোনো কেমোথেরাপি দরকার নেই, ইন্টারন্যাশনাল এটা কথা। কিন্তু PMMR হলো অথবা MSI লো হলো, তার ক্ষেত্রে কেমোথেরাপি প্রয়োজন হবে। আদার ফ্যাক্টরসগুলি আছে, তো এই জন্য বললাম যে মলিকুলার টেস্টও করে নেওয়া। এইগুলি করা সাপেক্ষে তারপরে ট্রিটমেন্ট ডিসিশন ডিপেন্ডিং অন স্টেজ অ্যান্ড মলিকুলার ফাইন্ডিংস, এজ ওয়েল এজ আদার পারিপার্শ্বিক বিষয় আছে, একটা মানুষের ফিটনেসের বিষয় আছে, একটা মানুষের অ্যাফোর্ডেবিলিটির প্রশ্ন আছে। এই সব কিছু কম্বিনেশন করে আমরা ট্রিটমেন্টে যাই। আর স্ট্রেট ওয়ে যদি আমরা ট্রিটমেন্টের স্টেজ ওয়াইজ চিন্তা করি, ফার্স্ট স্টেজ 1 ক্যান্সার, এটার ট্রিটমেন্ট সার্জারি পরবর্তী অবজারভেশন। স্টেজ 2 এর ক্ষেত্রে যেটা বললাম যে মলিকুলার টেস্টের উপর নির্ভর করবে, কেমোথেরাপি প্লাস মাইনাস। তবে রেকটামের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। রেকটামের ক্ষেত্রে মলিকুলার টেস্ট প্লাস যেটাই হোক না কেন, DMMR অথবা PMMR যেটাই হোক না কেন, রেকটামের ক্ষেত্রে কিন্তু T3 লিশন যখন হয় তখন এটা রেডিওথেরাপি অ্যাড করতে হয়, তো সেটা ভিন্ন। কিন্তু কোলনের ক্ষেত্রে সেটার এডিশন দরকার নাই স্টেজ 2 এর ক্ষেত্রে। আর স্টেজ 3 হয় যখন কোলনের ক্ষেত্রে এবং রেকটামের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে কেমোথেরাপি, সার্জারি, কেমোথেরাপি দুটাই প্রযোজ্য। রেকটামের ক্ষেত্রে এডিশনালি রেডিওথেরাপি প্রযোজ্য। কোনটা আগে পরে সেই সিকোয়েন্সিংটা অবশ্য ভেরি ইম্পর্টেন্ট। এটা কিছু মেডিকেল যারা আছেন, যারা ক্যান্সার স্পেশালিস্ট আছেন, সার্জন আছেন, তাদের কনসেপ্ট এই বিষয়গুলি অবশ্যই থাকতে হবে। যেমন কোলন ক্যান্সার স্টেজ 3, যেটা স্টেজ 3C পর্যায়ে পৌঁছে গেছে, সেটা যদিও মনে হয় যে অ্যাপারেন্টলি অপারেশন করা যাবে, কিন্তু এই কাটতে পারলেই সেটা ট্রিটমেন্ট নট দ্যাট। এটা ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে, আমাদের ম্যাক্সিমাম বেনিফিট কীভাবে হবে সেটা দেখতে হবে। এই ধরনের ক্ষেত্রে যে বললাম স্টেজ 3C একটা ডিজিজ, এই ধরনের ক্ষেত্রে ফার্স্ট হলো নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, ডাউন স্টেজ করে দেন সার্জারি, দেন ফার্দার অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। আর কোলনের ক্ষেত্রে রেকটামের ক্ষেত্রে যেটা বলছি, এই ধরনের একটা স্টেজ 3 ডিজিজ, এটাকে ফার্স্টে আগে ডাউন স্টেজ করতে হবে বাই কনকারেন্ট কেমো রেডিওথেরাপি, প্রি অপারেটিভ রেডিওথেরাপি প্লাস ওরাল কেমোথেরাপি, ফলোড বাই ডাউন স্টেজিং অ্যান্ড সার্জারি, দেন যেটা ডেফিনিটিভ কেমোথেরাপি। তবে ক্ষেত্র বিশেষে এগুলি সিকোয়েন্স চেঞ্জ করা যায়, ক্ষেত্র বিশেষে কেমো আগে দিয়ে তারপর রেডিওথেরাপি, ফাইনালি সার্জারি, এই প্রভিশনটা আছে। কিন্তু আগে যেরকম ডগমেটিক যেটা ছিল যে
কোলন ক্যান্সার একদম না ছড়াইলে জাস্ট কেটে ফেলো, দেন কেমোথেরাপি বা রেডিওথেরাপি দাও। এই কনসেপ্টটা থেকে এখন কিন্তু আমরা অনেক সরে আসছি। এই জন্য ফাইনালি যেটা দাঁড়ায় স্টেজ, এখন লাস্ট যেটা স্টেজ 4 ডিজিজের ক্ষেত্রে কি, স্টেজ 4 ডিজিজ ট্রিটমেন্ট বলার আগে আমি একটা বিষয় সচেতনতার জন্য বলবো, যখন রোগীরা শুনে স্টেজ 4 ডিজিজ তখন পাশাপাশি জিজ্ঞেস করে যে এটা কি লাস্ট স্টেজ। আমি বললাম যে হ্যাঁ, স্টেজ নির্ধারণের ক্ষেত্রে এটা লাস্ট বটে, কিন্তু এটা এইমিন করে না যে ট্রিটমেন্টের কোনো সুযোগ নাই, ট্রিটমেন্ট হাতছাড়া হয়ে গেছে। নট দ্যাট, ইভেন এই যে আমরা কোলোরেক্টাল ক্যান্সার স্টেজ 4 ডিজিজ, এখন ট্রিটমেন্টের যেই উন্নতি সাধন হয়েছে এবং যেই ধরনের মলিকুলার এবং টার্গেটেড ট্রিটমেন্ট ইমিউনোথেরাপি চলে আসছে, আমরা লং টার্ম কন্ট্রোল পাচ্ছি অনেক পেশেন্টেরই। কিউর আনসার্টেন, যখন একটা খুব হায়ার স্টেজ হয় কিউরের আনসার্টেনিটি চলে আসে, কিন্তু দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ একটা পেশেন্ট যদি ট্রিটমেন্টের পরে যার অ্যাপারেন্টলি কোনো হোপ ছিল না, তাকে ট্রিটমেন্টের পরে আমরা যদি দেখা যায় যে পেশেন্ট 2 বছর 3 বছর 4 বছর ইভেন 5 ইয়ার্স পর্যন্ত পেশেন্ট এক্সটেন্ড করছে, ইটস এ গ্রেট গেইন। যার মরণ কাছাকাছি চলে আসে সে আরেকটা দিন অন্তত হইলেও বাঁচতে চায়, যার কারণে অনেকে ইভেন আত্মীয় স্বজনের ভিতরে কেউ চিন্তা করে যায় ট্রিটমেন্ট করে লাভ কি, বাঁচবেই তো না। আসলে না, ট্রিটমেন্ট করে যদি আমরা তার কষ্ট কমায় নিতে পারি এবং লং টার্ম কন্ট্রোলের ভিতরে নিয়ে আসতে পারি, ইটস এ গ্রেট গেইন, এবং এটার জন্য পেশেন্টের জন্য বিশাল একটা এক্সপেকটেশনের জায়গা। স্টেজ 4 ডিজিজের ক্ষেত্রে হয়তো ইলাবোরেশনটা বাকি আছে। স্টেজ 4 ডিজিজ যখন হয় তখন মেইন ট্রিটমেন্টটা হয় হলো সিস্টেমিক ট্রিটমেন্ট। সিস্টেমিক ট্রিটমেন্ট বলতে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, আর সামটাইমস পেলিয়েটিভ রেডিওথেরাপি, আর সার্জারি হলো সেটা পেলিয়েটিভ সার্জারি, অর্থাৎ তার কারো অবস্ট্রাকশন ডেভেলপ করলো তার সেটা বাইপাস করে দেওয়া, নট দ্যাট কেটে সেটে সব ফেলে দিয়ে। এটার কোনো বেনিফিট আর স্টেজ 4 ডিজিজের নাই। আইদার পেলিয়েটিভ সার্জারি or radiotherapy, but main হলো সিস্টেমিক ট্রিটমেন্ট ইন দ্য ফর্ম অফ কেমোথেরাপি, ইমিউনোথেরাপি or targeted therapy। আর বলছিলেন যে আমাদের, আপনি যে সেকেন্ড কোশ্চেন এটা আবার করেন আপনি। স্যার, আমি আস্ক করেছিলাম যে এই চিকিৎসা পদ্ধতি দিয়ে আমাদের দেশে ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা আসলে কতটুকু? রাইট রাইট রাইট। এই যে আমি যা যা বলছি, যদিও সার্বজনীন ভাবে এই ফ্যাসিলিটিগুলি নাই, আমাদের দেশের জনসংখ্যা, সরকারি যেই ফ্যাসিলিটি সরকার যেটুকু অ্যাফোর্ড করতে পারে এখানে সীমিতভাবেই দেওয়া যায়। তবে আমাদের দেশে অনেকগুলি সেন্টার, বিশেষ করে কর্পোরেট হসপিটালগুলি, আমি যে হসপিটালে কাজ করতেছি লেবেট ক্যান্সার হসপিটাল অ্যাজ ওয়েল, এখানে কিন্তু এই যে আমি যা যা বলছি এই সমস্ত ফ্যাসিলিটিগুলি কিন্তু ইনকর্পোরেটেড, যার কারণে আমি যদি আমার দেশের লোকরা যারা ক্যান্সার আক্রান্ত আছে তাদের যদি অ্যাফোর্ডেবিলিটি থাকে, সচেতনতা থাকে, যেই ট্রিটমেন্টগুলি কথা বলছি তার আউটকাম ওই আমেরিকাতে বসে যা ট্রিটমেন্ট হবে একই হবে। এবং আপনি পাশাপাশি জিজ্ঞেস করছেন যে এই মেশিনারিজ, আমরা তো জানি যে আমাদের মেশিনারি জিজ্ঞেস করেন নাই, রাইট, মেশিনারি জিজ্ঞেস করেন নাই, কিন্তু মেশিনারিজও ডেভেলপ করছে। আমি যে পেট স্ক্যান বললাম, মলিকুলার টেস্ট আংশিক আছে, বাকিটা আমরা সামহাও ম্যানেজ করে নেই, এজেন্সির মাধ্যমে আমরা করে নিয়ে আসি, এখানে বসেই স্যাম্পল দিলে তারা করিয়ে দেন। আর ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, বায়োপসি অফকোর্স আগের চেয়ে অনেক ইমপ্রুভ করছে। আর ইমেজিং ফ্যাসিলিটি যেটা বললাম ইনক্লুডিং পেট স্ক্যান, এইগুলি ডেভেলপ করছে। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে রেডিওথেরাপি যেটা আছে, রেডিওথেরাপির যে হাইয়েস্ট ফ্যাসিলিটিগুলি আছে, লিনিয়ার অ্যাক্সিলেটর, যেখানে ভলিওমেট্রিক আর্ট থেরাপি, ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি, এই সমস্ত ফ্যাসিলিটিগুলি তো আছেই আমাদের দেশে। আর আপনি আমাকে খুব খেয়াল করছেন যে আমি অংশটা বলি না, আমি বলে দিচ্ছি সে অংশটা, সেটা ওষুধের কি রিভলিউশন হয়েছে। হ্যাঁ, কেমোথেরাপির ওষুধের ভিতরে যথেষ্ট রিভলিউশন হয়েছে আমাদের দেশে।
আগে ইম্পোর্টের ওষুধ ব্যবহার হতো, এখনো কিছু হয়, এটা সরকারি পলিসি আছে, একটা পার্সেন্টেজ ইম্পোর্ট করার সুযোগ আছে, কিন্তু ম্যাক্সিমাম ওষুধ কিন্তু আমাদের দেশের যারা কোম্পানিগুলি আছে তারা কিন্তু এখানে ম্যানুফ্যাকচার করছেন, এখানে প্রোডাকশন হচ্ছে। আপনার বিকনের লোগো আছে, আপনার পিছনে দেখা যাচ্ছে বিকনের লোগো। ওনারাও এই ক্ষেত্রে একটা পায়োনিয়ার। কোলন ক্যান্সারের যে সমস্ত ওষুধগুলি লাগে, আপনাদের যদি সময় থাকে আমি একটু ইলাবোরেট করব। সেটা কোলন ক্যান্সারের ভিতরে যেটা কমনলি কেমোথেরাপি আছে সেটা হলো 5-ফ্লুরাইউরাসিল, তারপরে আছে অক্সালিপ্লাটিন, লিউকোবেরিন, আইরোনিটিকান। এইগুলি হলো খুব কমন অংশ, এগুলি বিভিন্ন কম্বিনেশনে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। তারপরে যে ওরাল একটা অংশ আছে ক্যাপাসিটাবিন। এই সবগুলি ওষুধ কিন্তু প্রোডাকশন হচ্ছে, আমাদের দেশে প্রোডাকশন হচ্ছে। ইভেন কি কিছু এর মধ্যে বিদেশেও কিন্তু তারা রপ্তানি করছে। আর ইমিউনোথেরাপির কথা যদি বলেন, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এইগুলির কিছু আমাদের দেশে এখন অ্যাভেলেবল আছে। কোলন ক্যান্সারের ক্ষেত্রে, রেকটাম ক্যান্সারের ক্ষেত্রে একটা টার্গেটেড থেরাপি না হলো রেগুরাফেনি, ফর এক্সাম্পল বললাম আর কি, এটা তো আমাদের দেশে এখন প্রোডাকশন হচ্ছে। আর যেগুলো ইমিউনোথেরাপি যেমন পেমরোলজিমাব এবং ক্ষেত্রে বিশেষে ট্রাস্টুজুম্যাব, এই ওষুধগুলো কিন্তু আমাদের দেশে ম্যানুফ্যাকচার হচ্ছে। হয়তো ক্ষেত্রে বিশেষে র মেটেরিয়ালটা বিদেশ থেকে আনতে হচ্ছে, কিন্তু এই আমাদের দেশের লোকজন যাতে অ্যাফোর্ড করতে পারে, ডাইরেক্ট ওখান থেকে ইম্পোর্ট করলে অ্যাফোর্ডেবিলিটি অনেক সমস্যা হয়, মনিটারি কনস্ট্যান্টের ভিতরে পড়ে রোগীরা। কিন্তু র মেটেরিয়াল এনে এখানে প্রোডাকশন করে যেটা বাজারে ছাড়ছে, এটা অত্যন্ত চিপ রেটে ছাড়ছে। ওষুধের আমি বিদেশের তুলনায় বলছি আর কি। এখন 5-FUর দাম বলা চলে যে পানির দরে, কিন্তু একটা যদি আমি সেখানে পেমরোলজিম্যাব চিন্তা করি, সেটার দাম তো অনেক হাই। তো বিদেশে তো এটা তার চেয়ে অনেক হায়ার। আমি সেই কম্পারিজনগুলিতে বলতেছি মাচ চিপার। সো এটা অবশ্যই আশার বিষয় আমাদের দেশের রোগীদের জন্য, যে আমাদের দেশে এই ধরনের ম্যাক্সিমাম ওষুধ অ্যাভেলেবল আছে। এবং আমি রিপিট করি কথাটা, ম্যাক্সিমাম ফ্যাসিলিটি এখন অ্যাভেলেবল আছে, কিন্তু অনেকে বিদেশ পাড়ি দেয়। এইটার আমি অন্যতম কারণ বলবো ইগনোরেন্স এন্ড অ্যাওয়ারনেসের অসুবিধা। যে অ্যাওয়ারনেস নিয়ে আমরা কথা বলতেছি, এই অ্যাওয়ারনেসের অসুবিধা। অ্যাওয়ারনেস ডেতে কিন্তু আমরা রোগের লক্ষণ, রোগের কারণ, রোগ প্রতিরোধের বিষয়গুলি খুব বলি, কিন্তু আমাদের দেশে ট্রিটমেন্ট ফ্যাসিলিটি এতটা ডেভেলপ করছে, এই অ্যাওয়ারনেস না থাকার কারণে লোকজন কিন্তু ড্রেন আউট হয়ে যায় বিদেশে। কিন্তু দর্শক শ্রোতা যারা আছেন, যারা শুনছেন, তাদেরকে আমি অত্যন্ত আশ্বস্ত করার জন্য বলছি, অধিকাংশ ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, মোর দেন 90% ক্ষেত্রে বিদেশে যাওয়াটা হবে বিলাসিতা। ওয়েল, আপনার স্যাটিসফ্যাকশনের জন্য ইউ ক্যান ডু এনিথিং, সেটা আলাদা কথা। বাট দেশে ট্রিটমেন্ট নাই, এই ধরনের একটা যদি মনোভাব নিয়ে যান, সেক্ষেত্রে আমি বলবো যে সেই মনোভাবটার একটা পরিবর্তন আনা দরকার আছে। আপনি এটা হয়তো আপনার স্থান খুঁজে নিতে হবে, আপনি আপনার ভেন্যু কোথায় ট্রিটমেন্টটা আছে, কার কাছে ট্রিটমেন্টটা আছে, এগুলি আপনার একটু তলব করে বের করে নিতে হবে। আমরা আমাদের যে ম্যাটেরিয়াল, যেগুলি ধরেন ঈদ আসতেছে সামনে, ঈদের কেনাকাটা, সবচেয়ে ব্র্যান্ডের জিনিস কোথায় পাওয়া যায়, কালেকশন হাউস কোথায় আছে, সেগুলি খুঁজে খুঁজে বাইর করি। অথচ ট্রিটমেন্টের ক্ষেত্রে খুঁজবো না, আমরা ঢালাও ভাবে বিদেশ চলে যাবো, এইটা তো আর হয় না। তাই আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন আশা করি। একবার ইন করলে বুঝতে পারবেন যে না, ফ্যাসিলিটি তো আছে, আমার সামর্থ্য অনুযায়ী তো ফ্যাসিলিটি আছে। যাদের সামর্থ্য নাই তাদের কথা আলাদা। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনার উত্তর থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের ওষুধ প্রযুক্তি এখন অনেক উন্নত এবং কোলন ক্যান্সার নিরাময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং স্যার, আমরা আমাদের অনুষ্ঠানটি ফেসবুকের থ্রুতে সরাসরি সম্প্রচার করছি। সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা দেশের আনাচে-কানাচে সমস্ত মানুষকে আশা করি সচেতন করতে সক্ষম হয়েছি। আমরা চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আপনাকে আজকে এখানেই বিদায় জানাতে হচ্ছে। যদি যাওয়ার আগে আর 2-1টি লাইন আমাদের উদ্দেশ্যে বলে যেতেন। জি, এখন ক্যান্সারের ক্ষেত্রে যেটা কথা, আগের যেই প্রভাবটা ছিল, লোকবচন ছিল যে ক্যান্সার অ্যান্সার নাই, তো সেটা
কথাটা এখন ভুলে যেতে হবে। ক্যান্সারের অ্যান্সার আছে, হয়তো একটা অ্যান্সার নাই, কারণ ক্যান্সার একটা রোগ না। কিন্তু আপনাদের জাস্ট বলি, প্রায় 200টা রোগ মিলে হলো ক্যান্সার অনকোলজি, এবং স্টেজ হিসাবে এবং রোগের নেচার হিসাবে ট্রিটমেন্টের ভিন্নতা আছে। যার কারণে হতাশ হবেন না, আর হলো ভীতি নিয়ে ট্রিটমেন্ট থেকে দূরে সরবেন না, অপচিকিৎসার শিকার হবেন না, এবং ক্যান্সার ছোঁয়াচে রোগীকে আলাদা করে দিবেন সেটা করবেন না। আর হলো কোলন রেক্টামের ক্যান্সারের ক্ষেত্রে বিশেষ যেটা, জীবন লাইফস্টাইলের ভিতরে পরিবর্তন আনেন, খাদ্যাভ্যাসের ভিতরে পরিবর্তন আনেন। কারণ অলওয়েজ রোগ প্রতিরোধ হলো বেটার দেন প্রতিকার। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সেই জন্য সেই দিকে লক্ষ্য রাখবো, আমরা একটা স্বচ্ছ জীবন যাপন করব, এবং সর্বোপরি মানুষের জন্য করব, এবং সৃষ্টিকর্তার দয়া আমরা কামনা করব। আশা করি আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন।